এখন 8টা বাজে, দেখি কখন কল দেই। হ্যাঁ অথবা না, যে কোনো একটা উত্তর তো দিবে, কল করে দেখি। নিলয় মির্জার কথায় হাসান সাহেব বলেন, আমার মন বলছে ওরা রাজি হবে, কারণ আগেরবার মেহেরাজ মেয়ে দেখতে যায়নি, কিন্তু এবার মেহেরাজ স্বয়ং আছে আর কি। বাবা, সব ঠিকভাবে হলেই হয়। ছেলেটা এখনো আপনার ছেলের সাথে কথা বলছে না রাগের জন্য। হবে বৌমা, চিন্তা করো না, আমি আলতাফের চোখে দেখে বুঝেছি ওর সম্মান আছে। কেউ আর কথা বাড়ায় না, খাওয়াই মনোযোগ দেয়। এদিকে মেহেরাজ ঘরে এসে লম্বা একটা শাওয়ার নিয়ে বিছানায় গায়ে লিয়ে দেয়। ভীষণ ক্লান্ত সে। টেবিল ল্যাম্পটা জ্বালিয়ে বেড সাইড টেবিলের ড্রয়ার থেকে একটা বক্স বের করে, তারপর সেই বক্স থেকে সেদিনের শ্রেষীর হারিয়ে যাওয়া নুপুরটা হাতের মুঠোয় নিয়ে মেহেরাজ বিড়বিড় করে বলে, আর কিছুদিন টুইঙ্কেল ক্যাট, তারপরে আমার সাথে তোমার সারা জীবন থাকা লাগবে। তোমার ভাষায় যদি বউয়ের সাথে কথা বলা ইভটিজিং হয়, তাহলে সারা জীবন তোমাকে এই ইভটিজারের সাথেই সংসার করা লাগবে। মেহেরাজের নিজের হাতের মুঠোয় একটা চুমো খায়, তারপর যেভাবে নুপুরটা ছিল সেভাবে রেখে আবার শুয়ে পড়ে লাইট অফ করে। বৃষ্টি হওয়াতে বেশ ঠান্ডা ঠান্ডাই, তাই কম্বল টেনে গায়ে দিয়ে ঘুমে তলিয়ে যায় মেহেরাজ। বাড়িতে ফেরার পর থেকে শ্রেষীর ভীষণ মন খারাপ হয়। রাগের মাথায় কত কিছুই না বলতে ইরুকে, মেয়েটা হয়তো অনেক কষ্ট পেয়েছে, কিন্তু শ্রেষী কি করবে? এত ভুগে ভুগে ভেতরে ভেতরে নিজেই জ্বলে পড়ে যাচ্ছিল। কথাগুলোর জন্য আজকে বলতে পেরে শান্তি পাচ্ছে। কোনো মেয়ে কি আদৌ সহ্য করতে পারবে যে তাকে ডিভোর্স দেওয়া হয়েছে কারণ ছেলের তার খালাতো বোনকে পছন্দ? এমনকি শুনেছে, এমনকি ঘনিষ্ঠ সম্পর্ক ছিল, এই জন্য তাকে ডিভোর্স দিয়েছে। তাহলে ভাই বিয়েটা কেন করলে? শুধু মা বাবার মন রাখতে। তো বিয়ের পর যখন ডিভোর্স দিল তখন মা বাবা কিছু বলেনি। শ্রেয়সীর মাথায় কথাগুলো ঘুরপাক খেলেই শ্রেয়সীর রাগ উঠে যায়, আর শ্রেয়সীর রাগ উঠলে তা কন্ট্রোল করতে পারে না। বিছানায় বসে বসে শ্রেয়সী অনেকবার কল দেয় ইরুকে, তবে প্রত্যেকবার ফোন বন্ধ আসছে। রাত হয়ে গেছে, এখন তো শ্রেয়সী যেতেও পারবে না ইরুদের বাড়ি। ইরু কি আর তার উপর রাগ করে আছে? শ্রেয়সী ভীষণ খারাপ লাগে নিজের বোকামির জন্য। শ্রেয়সীর ভাবনার মাঝেই খাদিজা খাতুন রান্নাঘর থেকে ডাক দেয় শ্রেয়সীকে। শ্রেয়সী আর দাঁড়ায় না, মায়ের ডাকে ফোন ফেলে উঠে চলে যায়। সকাল সকাল মির্জাবাড়ির পরিবেশ বেশ খুশি খুশি ভাব। আলতাফ শেখ একটু আগেই ফোন করে জানিয়েছেন এই মাসের শেষ শুক্রবার তারা তাদের মেয়েকে আবারও মেহেরাজের হাতে নতুন করে তুলে দিবে, নতুনভাবে বিয়ে দিয়ে, সাথে পুরনো সকল কিছু ভুলে নতুন করে সব সম্পর্ক জোড়া লাগিয়ে নেবে। নাহিদা খাতুনের মুখ থেকে হাসি সরছে না। শ্রেয়সীকে তার বরাবরই পছন্দের মেয়ে হিসেবে আর তার রাজপুত্র ছেলের তো সাথে পারফেক্ট মানিয়েছিল, যেন আল্লাহ নিজ হাতে জুটি বানিয়েছে ওদের দুজনের। খাবার টেবিলে বসে আছে বাড়ির সকলে। হাসান সাহেব নাহিদা খাতুনের দিকে তাকিয়ে বলে, বৌমা, মেহেরাজ এখনো উঠে নাই, ওকে ডাকো। জি বাবা, ডেকেছি। কাল বৃষ্টিতে ভেজার কারণে নাকি সারা রাত মাথা ব্যথা করেছে, তাই এখন ঘুমাচ্ছে। আমি ঔষধ দিতে চাইলাম, তবে খালি পেটে দেওয়া যাবে না, উঠে পরে খেয়ে নেবে। নাহিদা খাতুনের কথা শুনে নিলয় মির্জা খাওয়া থামিয়ে বলে, ওকে, আগে কিছু খাইয়ে দিয়ে ওষুধ খাইয়ে দাও। আর কাল রাতে বলেনি কেন মাথা ব্যথা করছে, আর ওষুধ খায়নি কেন? তুমি তো জানো ছোট থেকেই ও ওষুধ খেতেই চায় না, তবে এখন ঘুমাচ্ছে, ঘুমাক, উঠলে খাইয়ে তারপর ওষুধ খাইয়ে দেব। আচ্ছা। নিলয় মির্জা আর কিছু বলে না, খাওয়ার মধ্যে যোগ দেয়। তার এখন ভীষণ ভালো লাগছে। হয়তো ছোট হতে হয়েছে, তবে ছেলের মুখে হাসি আর পুরনো বন্ধুকে আবার ফিরে পাওয়ার আনন্দটা উপভোগ্য। নাহিদা খাতুন সবার খাবার এগিয়ে দিচ্ছেন। শারমিন খাতুন আর নাহিদা খাতুন একসাথে বসবে। সে বৌমাকে রেখে খায় না, তাই বাধ্য হয়ে একটা নিয়ম হয়ে গেছে বাড়িতে, পুরুষরা আগে খাবে আর পরে নারীরা খাবে। সেভাবে চলছে গত কয়েক বছর ধরে। নীলাভ আলোয় আচ্ছন্ন বিশাল ঘর, তারপর ছোট একটা বারান্দা যেখানে বিশাল বিশাল কয়েকটা ডিপ ফ্রিজ রাখা আছে সযত্নে। সেগুলো চলা ঝিঝি শব্দ ভেসে আসছে গুমট বাতাসে। তারপর বিশাল আর একটা ঘর। ঘরটির দরজা আধুনিক ফিঙ্গারপ্রিন্ট দ্বারা খোলে। দরজার উপর স্পষ্ট ইংরেজিতে লেখা ল্যাব। ল্যাবের ভিতরে চলছে আজ বিশাল আয়োজন। একপাশে কয়েকটা সেলফ যেখানে ভর্তি কাচের জার, যার ভিতরে নীল সবুজ লিকুইডে ভরা। অন্য পাশে কম্পিউটার টেবিল এবং ঘরের এক কোণে বিশাল এক একটা টেবিল। টেবিলের উপর ছোট থেকে শুরু করে বড় অবধি কত রকমের কাচের জার সাজানো। টেবিলের নিচে কয়েকটা সাদা ড্রাম, যেগুলোর উপরে স্টিলার লাগানো ডেঞ্চার। টেবিলের পাশ ঘেঁষেই একটা ছোট কাচের রুম, তার ভেতরে ভিন্ন সব যন্ত্রপাতি। এখানে মানুষের বডি পার্টসগুলো ক্লিন করে কাটসাট করে রেডি করা হয় সেল করার জন্য। ল্যাবের মাঝখানে রকিং চেয়ারে বসে আছে আনাম মিয়া। সাদা পাঞ্জাবি আজকেও পরনে, তবে আজ গালে পান নেই, বরং চিংগাম চেবুচ্ছে আজ। তার সামনে দুজন ডাক্তার সেলফ থেকে নতুন নতুন কাচের জারগুলো নামিয়ে রাখছে তার সামনে ট্রলিতে।
আনাম শুধু দেখে যাচ্ছে। সব নামানো শেষে একজন ডাক্তার বলল। ভাই সব হয়ে গেছে। ডাক্তারের কথা শুনে আনাম মিয়া একটু সোজা হয়ে বসে, তারপর ভালো করে তাকায় কাচের জারগুলোর দিকে। ভেতরে মানুষের তাজা হৃৎপিণ্ড। আনাম মিয়া ডাক্তারকে জিজ্ঞাসা করে, কয় পিস? 7টা ভাই। আচ্ছা। আনাম মিয়ার কিছু বলে না। এগুলো আজই সরকারি হাসপাতালে চলে যাবে ফ্রি চিকিৎসার জন্য। ফলে তার নাম ডাক আরও বাড়বে। হালি শহরের নতুন এমপি সে, বেশ নাম ডাক তার এখন। সেজন্যই তো তাজা 7টা প্রাণ নিয়ে 7জনকে আবার বাঁচাবে। একদিক থেকে নাম ডাকও হবে, আবার শত্রুর বিনাশও হবে। আনাম মিয়া হাসে। ল্যাব থেকে বের হওয়ার সময় একজন ডাক্তারের দিকে তাকিয়ে বলে, রুম নাম্বার 13 এর পুলিশ দুটোর কিডনি চোখ খুলে নাও। খবরদার মরে না যেন। মানুষ মরে গেলে আমার ভীষণ কষ্ট লাগে। আজ রাতে ব্ল্যাক মার্কেটে সেল করে দেব। কথাটা বলে আনাম মিয়া বের হয়ে যায়। বাইরে এসে টমি আর নমির দিকে তাকায় একবার। নতুন মেয়ে পুলিশ দুটোকে ছিঁড়ে খেয়ে এখন বেশ শান্তিতেই ঘুমাচ্ছে ওরা। আনাম মিয়া বাইরে সবসময় কাজ করা ছেলেটার কাছে এগিয়ে এসে বলে, রকি? জি ভাই। রকি মাত্র চেয়ারে হেলান দিয়ে চোখ বুজেছিল, আর সেই আনাম মিয়া ডাক দেয়। রকি ধরফড়িয়ে ওঠে, উত্তর নেই। আনাম মিয়া ট্রলিটার দিকে ইশারা করে বলে, 15 মিনিট পর রাস্তার ধারে অ্যাম্বুলেন্স আসবে। টমি খেতে পাঠিয়ে দিবি। প্যাকেজিং ভালো যেন হয়। ওকে ভাই। আনাম মিয়া কিছু না বলে উপরে উঠে আসে। নতুন নতুন এমপির পদ পেয়েছে। এখন কিছু ফ্রিতে কাজ না করলে জনগণের মন পাওয়া যাবে না। একবার মন পেয়ে গেলে বুকে বসে চোখে ঠকর দিবে। বিচারপতির বিচার কেউ করে না, তেমন তার কোনো ভুল কখনো সামনে এলেও তার বিচার হবে না, কারণ এলাকার বিচারপতি হবে সে। আনাম মিয়ার মুখে বিদঘুটে হাসি ফুটে ওঠে। জঙ্গলের আশেপাশে তার লোক ভরা। একটা কাক পক্ষীও জানতে পারবে না তার আস্তানার কথা। আনাম মিয়া পুড়ে যাওয়া কুড়ে ঘর থেকে বেরিয়ে গায়ের ময়লা ছেড়ে পাঞ্জাবের পকেট থেকে ফোন বের করে নির্দিষ্ট একটা নাম্বারে ফোন লাগায়। পর মুহূর্তে একবার রিং বাজতে ওপাশ থেকে একটা শীতল কণ্ঠে সালাম ভেসে আসে। আনাম মিয়া সালামের উত্তর দিয়ে বলে, আলতাফ ভাইরে কইয়ে দাও, কাম তামাম করা শেষ। আনাম মিয়ার কথায় ওপাশের লোকটা খুশি হয়। কিছু বলতে যাবে তার আগেই আনাম মিয়া বলে, আলতাফ ভাই কখন আসবে? 8টার পর দোকান বন্ধ করবে ভাই। তাহলে 9টায় দেখা করে বিশাল টিল আছে একটা। আচ্ছা। আনাম মিয়ার কিছু না বলেই কল কেটে দিয়ে সোজা হাঁটতে শুরু করে। জঙ্গল থেকে বের হওয়ার উদ্দেশ্য বাইরেই তার গাড়ি দাঁড়িয়ে আছে। ওদিকে সিয়ামের চোখ চকচক করে ওঠে লোভে। এতক্ষণ আনাম মিয়ার সাথে সে কথা বলছিল। কল কাটার পর আর এক মুহূর্ত দেরি না করে দোকানের ক্যাশে বসে থাকা আলতাফ শেখের কানের কাছে ফিসফিস করে কথাগুলো উগরে দেয়। আলতাফ শেখও মনে মনে ভীষণ খুশি হয় সিয়ামের কথা শুনে। যাক, তাদের শত্রু দমনের পাশাপাশি কাঁচা টাকাও ঘরে আসছে। প্রায় কয়েক বছর ধরে আলতাফ শেখ এই কাজের সাথে জড়িয়ে রয়েছে, আর তার দেখা দেখি সিয়ামও জড়িয়েছে। প্রথমে একটু অর্থের আশায় জড়ালেও পরে তা লোভে পরিণত হয়। যদিও অর্ধেক কাজ আনাম মিয়া করে, কারণ গত 5 বছর সে চেয়ারম্যান ছিল, এবার সে এমপি, তাই ক্ষমতা বেশি, সন্দেহ কম, আর সব টার্গেট সিয়াম করে। শুধু নামমাত্র তাদের দোকানের ব্যবসা। যেখানে একটা দোকানে চলতো না, সেখানে এখন 4টা দোকান। একতলা বাড়িটা এখন দোতলা। কারোর যেন সন্দেহ না হয় তে ব্যাংকে টাকা না রেখে পুরন ঢাকায় নিজের বাড়ি তৈরি করেছে। উপরে সৎ হলেও অন্তরে অন্ধকারের চেয়েও কালো তাদের অধ্যায়। নারী পাচার, শিশু পাচার, সোনা পাচার, জাল টাকা সব কাজই করে। যার 40% রেফারেন্স পায় আলতাফ শেখ আর সিয়াম, বাকিগুলো আনাম। তবে তাদের এই বিষয়ে আজ পর্যন্ত কেউ সন্দেহ তো দূর, কল্পনাও করতে পারেনি। মেহেরাজের ঘুম ভাঙে বেলা 11টার দিকে। চোখগুলো এখনো কিছুটা লাল, মাথার চুল উস্কো খুস্কো। মেহেরাজ ফ্রেশ হয়ে নিচে চলে আসে। ড্রয়িং রুমে সোফায় বসে টিভিতে খবর দেখছে হাসান সাহেব। মুখে চিন্তার ছাপ। গত 5 দিনে 60টার বেশি পুলিশ অফিসার নিখোঁজ, একজন আর্মি অফিসার নিখোঁজ। এ নিয়ে তোলপাড় চট্টগ্রাম। তবে কোনো হদিস নেই কিছু। কারণ লাস্ট লোকেশনের এক জায়গায় না, সবার ভিন্ন ভিন্ন জায়গায়, তাই আরও বেশি সমস্যা হচ্ছে তাদের খুঁজতে। নিলয় মির্জা আর্মির জেনারেল হওয়ায় তার কাঁধে ভীষণ চাপ এখন। তার উপর একজন আর্মি সদস্য নিখোঁজ, তাকে কিনা সে নিজেই একটা বিশেষ দায়িত্ব দিয়েছিল। তাই সকাল সকাল খেয়ে তিনিও বেরিয়ে গেছেন বাড়ি থেকে। মেহেরাজ সিঁড়ি বেয়ে নিচে নেমে আসতেই দেখে শারমিন খাতুন চেয়ারে বসে ফল কাটছে, আর নাহিদা খাতুন রান্নাঘরে। শারমিন খাতুন মেহেরাজকে দেখে বলে, কখন উঠলি দাদু ভাই? মাথা ব্যথা করছে? মেহেরাজ স্মিত হেসে দাদির পাশের চেয়ার টেনে বসে পড়ল। দাদু কমেছে। শারমিন খাতুন স্বস্তির নিঃশ্বাস ফেলে রান্নাঘরে নাহিদা খাতুনের উদ্দেশ্যে বলে, বৌমা, নাতিকে খেতে দাও।
শারমিন খাতুনের কথায় নাহিদা খাতুন শাড়ির আঁচলে হাত মুছতে মুছতে বেরিয়ে দেখে মেহরাজ শারমিন খাতুনের পাশে বসে আছে। তা দেখে তিনি বলেন, মাথা ব্যথা কেমন আছে বাবু? এখন কমে গেছে আম্মু। আচ্ছা নে, খেয়ে নে। নাহিদা খাতুন খাবার বেড়ে দিতে দিতে মেহরাজের দিকে তাকিয়ে বলে, বাবু, শ্রেয়সীদের বাড়ি থেকে কল দিয়েছিল সকালে। মায়ের কথায় মেহরাজ মায়ের দিকে তাকায়, মুখের ভাবমূর্তি স্বাভাবিক রেখেই বলে, কি বলেছে? এই মাসের শেষ শুক্রবার অনুষ্ঠান করে বিয়ে হবে তোদের আবার। মায়ের কথায় ভুরুজোড়া কুঁচকে যায় মেহরাজের। মেহরাজ যেটুকু বুঝেছে তাতে মেয়ে তো রাজি হবে না আর সিয়ামও তো রাজি হবে না, তাহলে নিশ্চয়ই কিছু একটা ঘাবলা আছে। ওদের মুখ দেখে তো মনে হয়নি ওরা এত সহজে সব মেনে নেবে। মেহরাজকে ভাবতে দেখে নাহিদা খাতুন খাবার প্লেট এগিয়ে দিয়ে বলে, কি হলো বাবু, কি ভাবছিস এত মন দিয়ে? কিছু না আম্মু। নাহিদা খাতুনের কথায় মেহরাজ ভাবনা থেকে বের হয়ে উত্তর দেয়, তারপর খাওয়া শুরু করে। তবে মনের মাঝে খচখাচানি করতে শুরু করেছে। তার মনের কথা ভুল না হলে তাদের তো এত সহজে রাজি হওয়ার কথা ছিল না। এর ভিতরে কি কোনো কিন্তু আছে? মেহরাজ খেতে খেতে হঠাৎ মনে হলো সকাল থেকে বাবাকে দেখেনি, তাই নাহিদা খাতুনের দিকে তাকিয়ে বলল, আম্মু আব্বু কোথায়? মেহরাজের কথায় নাহিদা খাতুন অবাক হয়। ভাবতেও পারেনি ছেলে তার এত তাড়াতাড়ি রাগ অভিমান ভুলে যাবে। মাকে কিছু বলতে না দেখে মেহরাজ ভুরুজোড়া কুচকাতেই নাহিদা খাতুন বলেন, কি হচ্ছে আল্লাহ জানে, একের পর এক ঝামেলা। পুলিশ নিখোঁজ হয়েছে, যেখানে মানুষ নিখোঁজ হলে পুলিশ খুঁজে বের করে, সেখানে পুলিশ নিখোঁজ হয়েছে, সাথে একজন আর্মি অফিসারও। তাই তোর আব্বু ডাক পড়েছে, গুরুত্বপূর্ণ মিটিং আছে। ও আচ্ছা। মেহরাজ মাথা ঘামাতে চায় না, তবুও মন মানে না। দেশের একজন রক্ষাকর্তা আর সচেতন নাগরিক হিসেবে এটাও তার কাছে দায়িত্ব। মেহরাজের মনে প্রশ্ন ঘুরপাক খেতে থাকে, হুট করে হচ্ছেটা কি? মেহরাজকে হাত ধুয়ে নাহিদা খাতুনের দেওয়া ধোয়া ওঠা গরম কফির কাপটা নিয়ে উপরে চলে যায়। উপরে গিয়ে ফাহিমকে কল দিতেই ওপাশ থেকে একটা মেয়ের কণ্ঠ ভেসে আসে। মেহরাজের ভুরু কুঁচকে যায়, নাম্বার আবার চেক করে বলে, এটা ফাহিমের নাম্বার না? জি ভাইয়া। ফাহিম কোথায় আর তুমি কে? ভাইয়া শাওয়ার নিচ্ছে। আর আমি মাহিয়া, ভাইয়ার ছোট বোন। আর আপনি মেহরাজ ভাইয়া, তাই না? জি। কেমন আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ, তুমি? আলহামদুলিল্লাহ। মেহরাজের কেমন যেন লাগছে কথা বলতে, যদিও মাহিকে সে দেখেছে অনেক আগে, এখন কেমন তা দেখেনি। তবে কথা বলতে কেমন বাজছে, কারণ সে মনে প্রাণে একমাত্র শ্রেয়সীর, আর শ্রেয়সীরই থাকবে সবসময়। হঠাৎ কিছু একটা মনে হতে মেহরাজ মাহিকে উদ্দেশ্য করে বলে, ফাহিম বের হলে বলবা আমি ফোন দিয়েছিলাম, আর্জেন্ট দরকার। কথাটা বলে সাথে সাথে কল কেটে দিল মেহরাজ। মেয়েদের সাথে বরাবরই কম কথা বলে সে, আর হেতু আবার সে কবে দেখেছে অচেনার মতো। মেহরাজ কফির কাপে চুমুক দিতে দিতে ল্যাপটপ নিয়ে বারান্দার দিকে হাঁটা শুরু করে। শ্রেয়সী কালকেও সারা রাত কেঁদেছে। কাল যখন রাতে সে নিচে গিয়েছিল মায়ের ডাকে, তখনই আলতাফ শেখ বিয়ের কথা বলেছেন। শ্রেয়সী রাজি না হলে ধমকেছেন। শ্রেয়সী নিজের বাবাকে ভয় পায়, তাই আর কথা বাড়াতে পারেনি। তবে মনে মনে একদম ভেঙে পড়েছেন। যে মানুষটার চরিত্র খারাপ তার সাথে কি সংসার করা যায়? সকালে ঘুম থেকে উঠে কারোর সাথে কথা বলেনি শ্রেয়সী, তাতে কারোর কোনো ভ্রুক্ষেপ নেই। তোহা অনেকবার শ্রেয়সীকে খাওয়ার কথা বললেও শ্রেয়সী যখন খায়নি, তখন আলতাফ শেখ শ্রেয়সী খাবার বন্ধ করে দিতে বলেছেন। বাবার এমন আচরণে শ্রেয়সী অবাকের উপর অবাক হয়েছে। যে বাবা সে না খেলে আদর করে গালে তুলে খাওয়াতো, সে কিনা বলছে খাওয়া বন্ধ করে দিতে। শ্রেয়সীর চোখ বেয়ে পানি গড়িয়ে পড়ে। কাল থেকে ইরুর ফোন বন্ধ, রাতেও ভীষণ ঝড় বৃষ্টি হয়েছে। শ্রেয়সী জানে ইরু তার আচরণে কষ্ট পেয়েছে, কিন্তু শ্রেয়সী ইরুকে সরি বলে সব ঠিক করবে কিভাবে? তার উপর আবার এই ঝামেলা। শ্রেয়সী হাঁটুর উপর হাত ভাঁজ করে তার উপর মাথা দিয়ে বসে আছে, লম্বা চুলগুলো বিছানায় ছড়িয়ে। ঠিক সে সময় তোহা ঘরে এসে শ্রেয়সীর মাথায় হাত রাখে। শ্রেয়সী বুঝতে পারে কে এসেছে। এই একটা মানুষ সকাল থেকে তার পিছু ছাড়ছেই না। শ্রেয়সী মাথা উঁচু করে তাকায় তোহার দিকে। তোহা শ্রেয়সীর দিকেই তাকিয়েছিল। শ্রেয়সী ভোলা চোখ আর ভেজা মুখ দেখে তোহা একটা দীর্ঘশ্বাস ফেলে বলে, বুঝলে ননদিনী, আমাদের জীবনে এমন একটা গোলধাঁধা যেটা কখন কোনো রাস্তার সামনে কোথায় এনে দাঁড় করাবে তুমি বুঝতেও পারবে না। তবে বুদ্ধিমতীর মতো সেই রাস্তা দিয়েই সামনে এগিয়ে যাওয়া ভালো, কারণ ভাগ্য নিয়ে থেকেই তোমাকে সেই রাস্তার সামনে এনে দাঁড় করিয়েছে। তোহার কথা শুনে শ্রেয়সী হাতের তালু দিয়ে চোখের কোণা মুছে বলে, তাই বলে ভাবি যে আমাকে কলঙ্ক মাখালো তার জীবনে আবারও যাব?
তাও মানতাম যদি লোকটা চরিত্রহীন কাপুরুষ না হতো। আমার তো ভাবলে ঘৃণা করে ভাবি। তুমি হয়তো ভুল জানো, হয়তো বা ছেলেটাকে নিয়ে তোমার মনে একটা ভুল ধারণা ঢুকে গেছে, তাই এমন হচ্ছে। না ভাবি, ওই লোক আসলেই কাপুরুষ। নিজের খালাতো বোনের সাথে রুম শেয়ার করেছে, তাহলে তার চরিত্র কেমন হবে? শ্রেয়সীর কথায় তোহা আবারও দীর্ঘশ্বাস ফেলে, তারপর বলে, তুমি দেখেছিলে মানে? যে ছেলেটা তার খালাতো বোনের সাথে রুম শেয়ার করেছে? তোহার কথায় কিছুটা বিব্রতি হয় শ্রেয়সী, তারপর বলে, এটা কিভাবে দেখবো ভাবি? তাহলে বলছো যে? শুনেছি সেদিন অগোচরে অনেকের কথায় কানে এসেছিল। তার ভাইয়াও তো বলেছে লোকটা বোনের সাথে সম্পর্ক ছিল। শ্রেয়সীর কথায় তোহা নিজের মাথার কাপড়টা একটু টেনে দেয় ভালো করে, তারপর শ্রেয়সীর হাতের উপর হাত রেখে শান্ত কণ্ঠে বলে, আজ একটা কথা বলছি, ভাবি হয়ে না বড় বোন হয়ে। যতক্ষণ না নিজের চোখে দেখবা ততক্ষণ দুনিয়ার প্রতিটি মানুষ বললেও বিশ্বাস করবা না কোনো কথা। কারণ মানুষের স্বভাব একটু সুযোগ পেলেই তার নামে খারাপ কথা রটানো আর মানুষের কান ভার করা। তোহা থামে, শ্রেয়সীর মাথা নিচু। তোহা আবারও বলে, আমি জানি না ছেলেটা কেমন, এমনকি তাকে দেখিও নি কোনোদিন। তাও একটা কথা বলবো, ছেলেটা যদি সত্যি চরিত্রহীন হতো আর তোমাকে ডিভোর্স দিত তার কাজিন সিস্টারের জন্য, তাহলে কোনোদিনই ফিরে আসতো না তোমার খোঁজে। আর আম্মু তো বললো ছেলেটা ডিভোর্স দেয়নি, তার সব পরিবার নিজের সম্মান রক্ষার জন্য করেছে। তোহার শেষ কথায় চমকে তাকায় শ্রেয়সী তোহার দিকে, মুখের ভাবমূর্তি অবাক হওয়ার মতো। শ্রেয়সী অবাক হওয়ার সুরে বলে, মানে কি আবল তাবল বলছো এসব ভাবি? কেন, আম্মু তোমাকে বলেনি? তোমার ভাইয়া কাল রাতে বলল, আবার আম্মুও তো সকালে বলল, তুমি জানো না? শ্রেয়সী তোহার কথায় দুদিকে শুধু মাথা নাড়ে, মানে সে জানে না। শ্রেয়সীর মনে পড়ে কাল ইরু বারবার বলছিল তার কথা একবার শোনার কথা। সে যা ভাবছে সব ভুল, তাহলে ইরুও কি সব জানে আর তাকে সব বলতে চেয়েছিল? তাহলে লোকটাকে নিয়ে যা ভাবতো তা কিছুই না। শ্রেয়সীকে হঠাৎ ভাবনায় বিভোর হতে দেখে তোহা শ্রেয়সীর হাতে ধাক্কা দিয়ে বলে, কি হলো ননদিনী, কি ভাবছো? তোহার ধাক্কায় শ্রেয়সী ভাবনা থেকে বেরিয়ে আসে, তোহার হাত ধরে বলে, এগুলো কি সত্যি ভাবি? ওই জন্যই তো তোমাকে বললাম নিজের চোখে না দেখা পর্যন্ত কিছু বিশ্বাস করবা না। আর কখনো কখনো সামনে থাকা মানুষটার মুখ থেকে না শোনা পর্যন্ত মনে রাখবা ননদিনী, মানুষের কথাই ভেঙে পড়লে আপনজনদের ভুল বুঝলে তুমি হেরে যাবে। আর তুমি মানুষের কথা কানে না তুলে নিজে যেটুকু শুনবে, বুঝবে, দেখবে সেটুকু থেকে সিদ্ধান্ত নিবে, তখন তুমি জিতে যাবে। ফাহিম গোসল করে বেরিয়ে ফোন হাতে নিয়ে দেখে মেহেরাজের একটা কল উঠে আছে, আবার 4 মিনিটের একটা কথা বলার টাইমিংও আছে। কার সাথে কথা বললো ভাবতে ভাবতেই ফাহিম কল লাগায় মেহেরাজের নাম্বারে। মেহেরাজ হয়তো ফাহিমের কলের অপেক্ষাতেই ছিল। ফোন ভাইব্রেট হওয়ার সাথে সাথে মেহেরাজ রিসিভ করে। কল রিসিভ হওয়ায় ফাহিম বলে, কল দিয়েছিলি? হুম কোনো দরকার? হুম মেহেরাজের হোম করে দেখা ফাহিমের চোখ ছোট ছোট হয়ে যায়, গলা খাকারে দিয়ে বলে। ফাহিমের কণ্ঠ শুনে মেহেরাজ একটা দীর্ঘশ্বাস ফেলে ল্যাপটপটা অফ করে দেয়। একটা ফাইল রেডি করছিল এতক্ষণ ধরে, তাই কথা বলতে পারেনি। মেহেরাজ এবার গম্ভীর কণ্ঠে ছোট করে বলে, রাজি হয়ে গেছে? প্রেয়সীর পরিবার? মেহেরাজের কথায় ফোনের ওপাশে থাকা ফাহিম চিল্লিয়ে উঠে বলে, কে? হুম আসলে মেহেরাজ এবার গম্ভীর কণ্ঠে বলে, সকাল সকাল মজা করার মাইন্ডই নেই আমি। তোকে একটা কাজে ফোন দিয়েছি। বল, কিন্তু আমার এখনো বিশ্বাস হচ্ছে না। ফাহিমের কথার পিঠে মেহেরাজের তপ্তশ্বাসের শব্দ ভেসে এলো। মেহেরাজ এবার ফাহিমের উদ্দেশ্যে বলল, আমার কেন জানি মনে হচ্ছে এর ভেতরে কোনো বড় ঘাপলা আছে। যত যাই হোক, কাল শ্রেয়সীর ভাইয়ের মুখ দেখে আমার সন্দেহ হয়েছিল, আর আজ কিভাবে রাজি হয়ে গেল। আমিও এই কথাটাই বলতাম দোস্ত। কাল ওই সিয়াম যেভাবে আলতাফ শেখের হাত চেপে ধরল, তখনই বুঝেছি সে রাজি না। তাহলে পরে কেন রাজি হলো? তোর হোয়াটসঅ্যাপে একটা ফাইল পাঠিয়েছি, ওটা পড়ে রেডি করে দিস তো কালকের ভেতরে। আর মেহেরাজের কণ্ঠ আটকে আসে, কিভাবে বলবে সে, তাও নিজের লজ্জাটা দূরে সরিয়ে বলেই ফেলল, শ্রেয়সীর পার্সোনাল নাম্বারটা একটু ম্যানেজ করে দিস। ঘরের এক কোণে হাঁটুতে মুখ গুজে বসে আছে ইরু। ক্ষণে ক্ষণে ফুফিয়ে উঠছে মেয়েটা, সমস্ত শরীর জ্বরে পুড়ে যাচ্ছে ওর। সামনেই ভেঙে কয়েক টুকরো হয়ে পড়ে আছে ইরুর মোবাইলটা। কাল সন্ধ্যায় যখন একাকাশ মন খারাপ নিয়ে ভিজে ফিরল, তখন
দরজার সামনে সৎমাকে দাঁড়িয়ে থাকতে দেখতে পায়। ইরু ভয় পায়। কাছে যেতে ইরুর সৎমা রোকেয়া রাগী কণ্ঠে বলে, তোর মোবাইল কই? কতবার কল দিয়েছি তোকে? রোকেয়ার কথায় ইরুর ফোনের কথা মাথায় আসে। তাড়াতাড়ি ব্যাগ খুলে দেখে ফোন ভিজে বন্ধ হয়ে গেছে। ইরু ভয়ে মন খারাপ নিয়ে রোকেয়ার দিকে তাকাতেই রোকেয়া রাগী কণ্ঠে বলে, কি হয়েছে দেখি। ইরুর গা থেকে মোবাইলটা কেড়ে নিয়ে দেখে টপ টপ করে পানি পড়ছে। মুহূর্তে রেগে যায় রোকেয়া। ইরুর হিজাবের উপর দিয়ে চুল খামছে ধরে বাড়ির ভেতরে টেনে আনে। দরজা লাগিয়ে ঠাস করে চড় মারে। সোফায় বসে বসে খাচ্ছে ইরুর সৎ ভাই বোন। তবে ইরুর দিকে ফিরেও তাকালো না তারা। রোকেয়া রাগী কণ্ঠে বলে, কুত্তার বাচ্চা, হুশ কোথায় থাকে? আমার ভাইয়ের দেওয়া ফোনটা দিলি তো নষ্ট করে, কত বছর যত্ন করে রেখেছি, অমনি নষ্ট করে দিলি। রোকেয়ার কথায় ফুফি ওঠে ইরু। রোকেয়া ইরুকে টানতে টানতে ইরুর ঘরে নিয়ে এসে বলে, বল তোর হুশ কোথায় ছিল? ইরু কিছু বলে না। ফলে রোকেয়া কয়েকটা চড় বসায়। তখন ইরু ছোট্ট করে বলে, আব্বুর দেয়া নতুন মোবাইলটা আছে তো, ইব্রাহিমের থেকে ওটা নাও। আর কিছু বলার আগেই রোকেয়া রাগে বেধড়ক পিটায় ইরুকে। ইরু মুখ বুজে সহ্য করে নেয়। কতদিন ধরে মার খায়, আর আজ সব কষ্ট একসাথে। রোকেয়া রেগে মোবাইলটা হাসার দিয়ে টুকরো টুকরো করে ফেলে। তারপর ইরুর দিকে তাকিয়ে বলে, অলক্ষণী, তুই আমার ছেলের মোবাইলের ফিকে নজর দিয়েছিস, তোর চোখ তুলে নিব। কাল সব কোথাকার, তোর জন্য আমার সংসারে ঝামেলা হয়, মরে যেতে পারিস না? তোর মা যেভাবে গলায় দড়ি দিয়েছিল, তুইও দিয়ে মর। কথাটা বলেই বেরিয়ে যায়। রোকেয়া যাওয়ার আগে বলে যায়, মোবাইল নষ্ট করেছিস না, আজ থেকে তোর খাওয়া বন্ধ, খিদে যখন মরবি তখন খেতে দিব। বলেই বাইরে থেকে দরজা লাগিয়ে বেরিয়ে যায় রোকেয়া। আজ যখন শুনেছে বাড়িটা ইরুর নামে, তখন থেকেই তিনি রেগে আছেন। অনেক তাবিজ করে স্বামীকে ইরুর থেকে সরিয়েছেন। এখন ভুলেও খোঁজ নেই না ইরুর বাবা ইরুর। তবে আজ যখন সে বলল এই বাড়ি ইরুর নামে, তখন রেগে গেছে। এখন এই বাড়ি হাতানোর একমাত্র উপায় ইরুকে সরানো। তার জন্য রোকেয়া সব করবে। তিনি জানেন ইরু কখনো চিল্লায় না, কোনো প্রতিবাদ করে না, সবসময় চুপচাপ। তাই তো বাড়ির পেছনের দিকে ছোট ঘরটা ইরুকে দিয়েছে, আর ইরুর মায়ের ঘরটা নিচে নিয়েছে। আর বাড়ির পেছনে জঙ্গল হওয়ায় ইরু কাউকে ডাকলেও পাবে না। ইরু চোখ দুটো ঘোলা হয়ে আসছে ক্রমেই। কাল সন্ধ্যা থেকে একইভাবে বসে আছে সে। তার কেউ নেই। আসলে সে এতিম, তার দুঃখ দেখারও কেউ নেই। ইরু জ্বরে কাটায়, মাথা যন্ত্রণা করছে, ভিজা কাপড় গায়ে শুকিয়ে গেছে। ইরু আর সহ্য করতে পারে না। প্রচন্ড পানির পিপাসা জ্বরের তাণ্ডবে জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়ে মাটিতে। ধাপাস করে একটা শব্দ হয়, তারপর শুধু কয়েকবার জোরে নিঃশ্বাস ফেলার শব্দ ভেসে ওঠে বাতাসে। তারপর নিস্তব্ধতা, ভয়ানক নিস্তব্ধতা। ইরুকে অনেকবার কল দেয় ফাহিম, তবে ইরু অফলাইন, তাই আর কল না দিয়ে স্টেশন নাম্বার আইডি শেয়ার করে দেয় মেহরাজকে। সেদিন ইরু দিয়েছিল ফাহিমকে, ফাহিম চেয়েছিল বলে। ফাহিমের থেকে নাম্বার নিয়ে মেহরাজ ভাবতে থাকে কল দিবে কি দিবে না। ভাবতে ভাবতে কফির কাপ নিয়ে ছাদে এসে দাঁড়ায়। সকাল থেকে বৃষ্টি হওয়ার দরুন ছাদ ভেজা। ছাদের চারিপাশে বিভিন্ন ফুলের গাছগুলো ভরে আছে। এগুলো সব নাহিদা খাতুন দেখাশোনা করেন। ফুল গাছ তার পছন্দের। মেহেরাজ দোলনায় বসে কফির কাপে চুমুক দিয়ে কল দেয় শ্রেয়সীর নাম্বারে। প্রথম দুবার রিসিভ হয় না। মেহেরাজ বিরক্ত হয়, এটা আসলেই শ্রেয়সীর নাম্বার তো? মেহেরাজের ভাবনার মাঝে ওপাশ থেকে একটা স্নিগ্ধ মিষ্টি কণ্ঠ ভেসে আসে। আসসালামু আলাইকুম, কে বলছেন? কণ্ঠটা শুনে মেহেরাজের হৃদস্পন্দনের গতি বেড়ে যায়। মেহেরাজ নিজের গম্ভীরতা বজায় রেখেই বলে, শ্রেয়সী বলছেন? জি, আপনি কে? মেহেরাজ কি বলবে ভেবে পেল না। যদি মেয়েটা আবার রেগে যায় তার নাম শুনে, যদি নতুন কোনো ঝামেলা তৈরি হয়, যদিও বিয়ে হবে তাদের আবার সমস্যা হবে না। কিন্তু মেহেরাজ আর ভাবে না, গম্ভীরতা বজায় রেখেই বলে, এই মাসের শেষ শুক্রবার যার সাথে আবারও 3 কবুলের হালাল বন্ধনে আবদ্ধ হবেন, সেই মানব আমি। মেহেরাজ শান্ত গম্ভীর কণ্ঠে কথাটা বলে। ওদিকে তোহার সাথে বসেছিল শ্রেয়সী। তোহা গালে তুলে জোর করে খাইয়ে দিয়েছে শ্রেয়সীকে। তারপর বসে বসে গল্প করছিল। হঠাৎ কল আসায় রিসিভ করেছে। যেহেতু অচেনা নাম্বার, তাই তোহার কথা আর কৌতূহল নিয়েই শ্রেয়সী রিসিভ করেছিল। মেহেরাজের কথা শুনে শ্রেয়সী এবার রাগ করতে চেয়েও রাগ করতে পারে না, কারণ সে যতটুকু বুঝেছে এতে মেহেরাজের কোনো দোষ নেই। মেহেরাজ তো কোনো কিছুই করেনি, তাহলে তার উপর কেন রাখবে শ্রেয়সী? শ্রেয়সীকে চুপ থাকতে দেখে মেহেরাজ আবার কণ্ঠ কিছুটা নরম করে বলে, চিনেছেন? শ্রেয়সীর কণ্ঠ শুনে মেহেরাজের ভুরু কুচকে যায়। মেয়েটা রেগে গেল না কেন? মেয়েটার তো তার উপর রেগে যাওয়ার কথা।
তাহলে রাগ করলো না কেন? মেহেরাজের ভাবনার মাঝে ওপাশ থেকে শ্রেয়সীর নরম কণ্ঠ ভেসে আসে। কি কিছু বলবেন? হ্যাঁ আসলে জি বলেন। মেহেরাজ খুঁজে পায় না কি বলবে, তাই হুট করে কিছু একটা মাথায় আসতেই বলে, আপনি যদি রাজি থাকেন তাহলে আজ একটা কফি শপে বসতে পারি, কিছু দরকার আছে, আর আমার বিষয়ে আপনার কিছু ভুল ধারণা ধরিয়ে দেওয়ার আছে। মেহেরাজের কথা শ্রেয়সীর ফোন লাউড স্পিকারে থাকায় শ্রেয়সী সহ তোহাও শোনে। শ্রেয়সী যদিও মানা করতে যাচ্ছিল, কিন্তু তার আগে তোহা ইশারায় হ্যাঁ বলতে বলে। তোহার উপর ভরসা করে শ্রেয়সী শান্ত স্বরে বলে, জি আচ্ছা। শ্রেয়সীর কণ্ঠ শুনে মেহেরাজ বেশ খুশি হয়। কথাটা এখন ফাহিমকে বলা দরকার। কিছু একটা ভেবে তারপর মেহেরাজ আবারও বলে, তাহলে বিকেল 4টায় রেডি থাকবেন, আমি গাড়ি নিয়ে আসবো, এখন রাখি। জি আচ্ছা। মেহেরাজ কল কেটে দেয়। তারপর ফাহিমের নাম্বারে কল করে। ওদিকে কল কাটার শব্দ পেতে শ্রেয়সীর ফোনের দিকে তাকায়। লাস্ট ডিজিট 99 নাম্বারটা, তাহলে এই লোকটার। শ্রেয়সী আবার তোহার দিকে তাকায়। শ্রেয়সীকে নিচের দিকে তাকাতে দেখে তোহা শ্রেয়সীর হাতের উপর হাত রেখে ভরসা দিয়ে বলে, যেহেতু বিয়েটা হবে আর ছেলেটাকে যেমন ভেবেছো তেমন নয়, তাই তোমার উচিত তার সাথে দেখা করা। মাথা ঠান্ডা রাখবে। লোকটা তো বললো যে তোমার সব ভুল ধারণা ধরিয়ে দিবে, তাই তোমার দেখা করা উচিত। আর আইনগত সে এখনও তোমার হাজবেন্ড, বুঝলে ননদিনী? কিন্তু ভাইয়া জানলে ভীষণ রেগে যাবে ভাবি। শ্রেয়সীর কথায় তোহা হেসে বলে, আজ তো আপু দোকানে থাকবে আর তোমার ভাই শহরের বাইরে গেছে, কি একটা জরুরি কাজ আছে, তাই কোনো চিন্তা করা লাগবে না। আর আম্মুকে বললে আমি কিছু বলবো না। তোহার কথায় শ্রেয়সী কিছুটা ভরসা পায়, কিন্তু শ্রেয়সী কেমন গিল্টি ফিল হচ্ছে। একদিন আগে যে লোকটাকে পাবলিক প্লেসে চরিত্রহীন বলে অপমান করে আসলো, আর আজ তার সাথে দেখা করতে যাবে। শ্রেয়সী মনে মনে সিদ্ধান্ত নিয়ে নেয়, লোকটার সাথে কথা বলে আসার সময় ইরুর সাথে দেখা করে আসবে, ওর রাগ ভাঙাবে, আর ফোন বন্ধ রাখার জন্য অনেক বকবে। কেন বন্ধ রেখেছে ফোন? শ্রেয়সীকে গভীরভাবে কিছু ভাবতে দেখে তোহা শ্রেয়সীর থেকে লজ্জা দিতে বলে, কি ব্যাপার ননদিনী, আমার নন্দাইকে নিয়ে ভাবনায় পড়ে গেলে নাকি? বিয়ের পর তো সারাদিন দেখবে, এখন না হয় কি পড়ে যাবে সেটাই ডিসাইড করো। ভাবির কথায় শ্রেয়সী লজ্জা পায় কিছুটা, তারপর বলে, কি যে বলো না। হইছে, এখন নাও কি পড়ে যাবে ডিসাইড করো। আমার ননদিনীকে আজ সুন্দর করে সাজিয়ে দিব, যাতে আমার নন্দায় বাচ্চাধন আমার ননদিনীকে দেখে ক্রাশ খায়। দুপুর 2:30, সূর্য পশ্চিম আকাশে হেলে পড়েছে, মৃদু বাতাস বয়ে চলেছে। মেয়েরাজ দুপুরে খাওয়ার পরপরই রেডি হয়ে নিয়েছে। কালো প্যান্টের সাথে মেরুন রঙের শার্ট, চুলগুলো জেল দিতে সেট করা, হাতে রোলাক্সের ঘড়ি, পায়ে কালো বুট। আজ আর গাড়ি নেবে না মেহেরাজ, তাই পার্কিং থেকে নিজের কালো রঙের R15 নতুন মডেলের গাড়িটা বের করলো। কালো রঙের প্রতি আলাদাই একটা টান মেহেরাজের। মাথায় হেলমেট দিয়ে বাইক স্টার্ট দিয়ে বেরিয়ে গেল বাড়ি থেকে। যাওয়ার আগে নাহিদা খাতুনকে বলেছেন যে শ্রেয়সীর সাথে দেখা করবে আজ, তবে কখন তা বলেনি। এখন আপাতত মেহেরাজের ফাহিমের সাথে জরুরি একটা দরকার, তাই মেহেরাজ একটু তাড়াতাড়ি বের হয়েছে বাড়ি থেকে। উদ্দেশ্য ফাহিমদের বাসা। মেহেরাজ বাইকের স্পিড বাড়ায়। ফাঁকা রাস্তায় ছুটে চলে কালো রঙের বাইকটা। ফুটপাত দিয়ে দ্রুত পায়ে হেঁটে যাচ্ছে রাশিদা খাতুন। গায়ের জরাজীর্ণ শাড়িটার অবস্থা বেহাল, নোংরা হয়ে আছে কেমন। আধখোপা চুলগুলো খুলে যাবে প্রায়। মাগরিবের আজান পড়ে গেছে চারিদিকে, সন্ধ্যা ঘনিয়ে এসেছে। এখন দিনকাল ভালো না, হুটহাট মানুষ গায়েব হয়ে যাচ্ছে। রাশিদা খাতুনের হাতে দুটো রুই মাছ, 1 কেজি হবে মাছ দুটো। আজ মাছের আড়তে মাছ গুছিয়ে দিয়েছিল দুপুর থেকে, তাই মাছ দুটো দিয়েছে। রাশিদা খাতুন ভীষণ খুশি। বাড়িতে তার বাফারা 3 সন্তান একা একা আছে। কতদিন ধরে তারা মাছ খেতে চায়, তবে মানুষের বাড়িতে কাজ করে মাছ কেনার সাধ্য কি আর হয় রাশিদার? তাই আজ টাকা না নিয়ে মাছ চাইতে আড়ত মালিক দিয়েছে। লোকটার মন ভীষণ ভালো। রাশিদা মনে মনে সিদ্ধান্ত নেয় বাড়িতে ফিরে আগে মাছটা ভাজি করে বাচ্চাদের খাওয়াবে। কতদিনের ইচ্ছা তার বাচ্চাদের। ফুটপাত দিয়ে তাড়াতাড়ি হেঁটে বসতির ভেতর দিয়ে শেষ মাথায় খালের ধারের বাড়ির সামনে গিয়ে দাঁড়ালো রাশিদা। এটা রাশিদার বাপের ভিটে, এখানেই থাকে। সন্ধ্যা হয়ে গেলেও ঘরের লাইট জ্বলছে না দেখে রাশিদার ভুরু কুঁচকে যায়। বড় মেয়ে রত্না তো এমন মন ভুলা না, তাহলে কি হলো, কারেন্টও আছে তো। রাশিদা বাড়ির ভেতরে ঢুকলো। প্রথমে এখানকার সোজাসুজি আর একটা, তারপর বারান্দা। রাশিদা ভাবলো হয়তো সবাই বারান্দায় বসে পড়ছে, তবে মনের মধ্যে খুঁতখুঁতানি শুরু হলো। পুরো বাড়িটা আজ অন্ধকারে ছেয়ে আছে। রাশিদা ঘরের দরজা চাপানো দেখে রত্না বলে কয়েকবার ডাক দিল, তবে খুলল না। তাই রাশিদা খাতুন রত্নার ছোট মেয়ে রোমাকে ডাকতে ডাকতে ভিতরে ঢুকলেন।
তবে ঘর অন্ধকার। তিনি ঘর মারিয়ে ওইসনের বারান্দা ঘরের দিকে এগিয়ে যেতেই কারোর গোঙানির আওয়াজে পিছু ফিরে তাকায় রাশিদা। সাথে সাথে কেউ একজন সজোরে রাশিদার মাথায় বাড়ি মারে। রাশিদা পড়ে যেতে নিতেই লোকটা জোরে লাথি দিয়ে ফেলে দেয়। সাথে সাথে ঘর আলোয় ভরে ওঠে। ঘরের ভিতর 7-8 জন লোক দাঁড়িয়ে। রাশিদা মাটিতে পড়ে কুঁকড়ে ওঠে। সামনে তাকাতেই দেখতে পায় তার ছোট মেয়ে রমার ছেলে রোহিতকে চৌকির কাঠের সাথে বেঁধে মুখে কাপড় গুজে দেওয়া হয়েছে, আর তার বড় মেয়ে রত্না মাটির উপরে শুয়ে কাটাচ্ছে। শরীরে একটা বস্ত্র নেই, মাটিতে রক্তের দাগ, এমনকি রত্নার শরীরেও। রাশিদা এসব দেখে চিৎকার করে বলে, কারা আপনারা? আর আমার মেয়ে রত্না, এ কি অবস্থা তোর? রাশিদা খাতুন নিচের মেয়ের দিকে এগিয়ে যেতে নিতেই একজন লোক রাশিদার সামনে এগিয়ে এসে কাঠের টুল টেনে বসে। তারপর রাশিদার চুলের মুঠি টেনে ধরে এক হাত দিয়ে আর অন্য হাত গাল টিপে ধরে বলে, মাগির বাচ্চা, তোর খুব সাহস! জানের মায়া নেই তোর, তাই না? একটা কথা হজম করতে পারলি না? ভাই না হয় ভুল করে একটা মেয়েকে রেপ করে গেছে, তাই বলে তুই পুলিশকে বলে দিবি? এত সাহস তোর? লোকটার কথায় রাশিদার মনে পড়ে যায় এরা কারা। আজ দুপুরে কবরস্থান রোডের পাশ দিয়ে আসার সময় এই ঘটনা দেখে ভয় পেয়ে চিল্লায় রাশিদা। পরে ওখানে ট্রাফিক কর্তব্যরত পুলিশকে বলতে পুলিশ এগিয়ে যায়, আর রাশিদা পালায় ভয়। আতঙ্কে কিছু মনে ছিল না, কারণ লোকটাকে রাশিদা চিনে, এলাকার নামকরা ব্যবসায়ী রফিক মিয়া। এই লোকই তার রিক্সাওয়ালা স্বামীকে খুন করেছিল, কিন্তু রাশিদা আন্দাজ করতে পারেনি আজ এত বড় বিপদ ডেকে আনবে। রাশিদাকে চুপ থাকতে দেখে লোকটি হেসে বলে,